এই মুহূর্তে চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলায়েত হোসাইন। হিমালয় কন্যা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থেকে ভোটারের ইশতেহার নিয়ে হাজির হয়েছি আমি, বিলায়েত হোসাইন। দর্শক, আমি এখন যেই জায়গাটিতে বসে আছি এটি বাংলাদেশের সীমান্ত সেখানে শেষ হয়েছে এবং এখান থেকেই শুরু হয়েছে জাতীয় সংসদীয় আসনের সীমানা, অর্থাৎ সংসদীয় আসন 1-এর সীমানা শুরু হয়েছে এখানে। আমার পেছনেই দেখা যাচ্ছে মহানন্দা নদী, যেটি ভারত বাংলাদেশের যৌথ নদী, যেই নদীটি ভাগ করে দিয়েছে দুটি জেলার সীমানাকে। তারও পেছনে কাঁটাতারের বেড়া এবং ওপারে কাঞ্চনজঙ্ঘা। এখানে প্রতিদিন শত শত পর্যটক আসে এইখান থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখতে। আর আমার ঠিক বাম পাশে শিলিগুড়ি এবং দার্জিলিং ভারতের, আমার পেছনে ভারতের উত্তর দিনাজপুর, আর ঠিক এই যে ডান পাশের কোণাটি সেটি হচ্ছে ভারতের ইসলামপুর। এমন একটি জায়গায় আমরা বসে আছি যেখানে সীমান্তবর্তী এলাকা এবং এখানের জাতীয় রাজনীতির সঙ্গে সীমান্তের অনেকগুলো বিষয় জড়িত। আমরা কথা বলবো আজকে ভোটারের ইশতেহার নিয়ে, সেই সব বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম, আমার ডান পাশে আছেন। আমার বাম পাশে আছেন পঞ্চগড় জেলা বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসাইন। আর এদিকে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট এভিএম জুলফিকার আলম নয়ন। আর এই দিকটায় আছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের পঞ্চগড় জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ভুট্টো। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। একই সঙ্গে স্বাগত জানাচ্ছি আমাদের সামনে যে সমস্ত দর্শক শ্রোতা উপস্থিত আছেন। আমি ভূমিকা না করেই শুরুতে একটু প্রশ্নে যাচ্ছি। আমরা ভোটারের ইশতেহার নিয়ে আজকে কথা বলবো, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে নিশ্চয়ই জাতীয় রাজনীতিতে প্রত্যেকটি দলের কেন্দ্র থেকে এক ধরনের ইশতেহার দেওয়া হবে। সেই জায়গায় আমি শুরুতে জহির ভাইয়ের কাছে একটু যাই। পঞ্চগড় জেলার যে আঞ্চলিক কিছু ব্যাপার আছে, আঞ্চলিক কিছু ইশতেহার আছে, ভোটারদের যে চাওয়া পাওয়াগুলো আছে, সেটা আপনাদের দলীয় ইশতেহারে কতটা প্রাধান্য পাচ্ছে? এখন টিভি সবাইকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমাকে যে প্রশ্ন করা হয়েছে নির্বাচনের ইশতেহার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনের ইশতেহার আমাদের দেওয়া হয়েছে। নির্বাচন ইশতেহারের মধ্যে যেহেতু হিমালয় কন্যা আমরা আজ এখানে উপস্থিত হয়েছি সবাই, আমাদের এখানকার নেতা ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, উনি আমাদের নেতা। উনি এক সময় প্রেসিডেন্ট ছিলেন, স্পিকার ছিলেন, এখন ওনার বয়স অনেক। তার উত্তরসূরি তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পঞ্চগড় 1 আসনের উনি ধানের শীষ মার্কা নিয়ে দাঁড়াবেন, উনি আমাদের প্রার্থী। নির্বাচনের ইশতেহার এলাকার কিছু সমস্যা, যেহেতু আমরা পঞ্চগড়ে বসবাস করি, সমস্যা অনেক। তার মধ্যে স্থানীয় সমস্যার মধ্যে আজকে যে আমরা মহানন্দার পাশে দাঁড়িয়েছি, এই মহানন্দা নদীটা 2 ভাগে ভাগ করা হয়েছে। এই মহানন্দা একটি পর্যটন কেন্দ্র হিসাবে রূপান্তরিত করার জন্য এখানে আমাদের ইশতেহারেও আছে এবং এখানে চা বাগান, একটা ফসল, কৃষকদের ফসল, এই চা বাগানকে কিভাবে উন্নত করা যায়, এই ফসলকে কিভাবে বৃদ্ধি করা যায়, সেটাও আমাদের এই আঞ্চলিকভাবে সেটাও নির্বাচনের ইশতেহারে আছে। তারপরে আমাদের নির্বাচনের ইশতেহারে আছে এখানে ভারী সোলার, যেমন পঞ্চগড়ের বালিটা এখান থেকে যা সারা বাংলাদেশে সুন্দর একটা বালি। আমরা মনে করি এই সুন্দর বালি পঞ্চগড়ে একটা যদি কারখানা করা যায়। জহির ভাই, আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু এপাশে যেতে চাই বাংলাদেশ জামাত ইসলামের যিনি পঞ্চগড় জেলা সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই। দেলোয়ার হোসেন ভাই, জহির ভাই বলছিলেন, বালুর কথা বলছিলেন, মহানন্দা নদীকে ঘিরে পর্যটন শিল্পের কথা বলছিলেন। আপনাদের দলের ইশতেহারের কথা যদি বলি, সেখানে এই জেলার যেই সমসাময়িক বা এই জেলার যেই সমস্যাগুলো, এই জেলার যে সম্ভাবনাগুলো, সেগুলো কতটা গুরুত্ব পাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের হিমালয় কন্যা পঞ্চগড় জেলায় এখন টিভির পরিবেশনায় নির্বাচনে ইশতেহারে আমাদের পঞ্চগড়
কি কি জিনিস অগ্রাধিকার পাচ্ছে এই বিষয় নিয়ে আজকের এখানকার আলোচনায় উপস্থিত রয়েছেন এখন টিভির কলাকৌশলী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, আমার সামনে সুধীমণ্ডলী, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ জামাত ইসলামী সামনের নির্বাচনে সরকার যদি গঠন করতে পারে তাহলে আমাদের পঞ্চগড় জেলার জন্য প্রথম যে বিষয়টি অগ্রাধিকার পাবে সেটা হলো এই জেলা 3 পাশে ভারত দ্বারা বেষ্টিত। এই জেলার যুবশ্রেণী মাদকের সাথে জড়িত হওয়ার কারণে আমাদের যুবশ্রেণীর অবক্ষয় হয়ে যাচ্ছে। আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো যে মাদক মুক্ত যুবকদেরকে গঠন করা। দ্বিতীয়ত হলো পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যে হাইওয়ে রোডটা রয়েছে প্রায়তই অ্যাক্সিডেন্টে লোকজন মারা যাচ্ছে। আমাদের ইশতেহারে এটা অগ্রাধিকার পঞ্চগড়ের জন্য যে পঞ্চগড়ের মিরগড় থেকে ভজনপুর পর্যন্ত একটি বাইপাস রোড এবং করতোয়া নদীর উপরে পঞ্চগড়ে একটি ব্রিজ এবং ভজনপুরে আরও একটি ব্রিজ সংযোজন করা। পঞ্চগড় অর্থনৈতিক দিক দিয়ে চা এখন অনেক উৎপাদিত, কিন্তু এখানকার সিন্ডিকেটের কারণে মাঝে মাঝে চায়ের দাম এত নিম্নে চলে যায় যে কৃষকরা অনেক দুঃখে সিন্ডিকেটের কথা আপনি বললেন, এই সিন্ডিকেট কি কোনো রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করে? এটা কোনো রাজনৈতিক দলও আছে, আবার এর সাথে মানে আরো কিছু রয়েছে। জি, আমি একটু এনসিপির যে ভাই আছেন অ্যাডভোকেট এভিএম জুলফিকার আলম নয়ন ভাই আপনার কাছে একটু যাচ্ছি। মাদকের কথা বলা হলো, এদিকে জহির ভাই অনেক প্রতিশ্রুতির কথা বলছেন। আপনাদের তরুণদের একটি দল, এই তরুণদের দলে আসলে তারুণ্যের চাওয়া পাওয়াগুলো, পঞ্চগড়ের তারুণ্যের চাওয়া পাওয়াগুলো কতটা গুরুত্ব পাচ্ছে ভোটারের ইশতেহারে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার হিমালয় পার্কে আমরা এই এখন সময় যে প্রোগ্রামটা নিয়েছেন আগামী নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে কিভাবে আমরা পঞ্চগড়ের উন্নয়ন চাই সেই বিষয়ে মতামত নেওয়ার জন্য আমি এখন সময়ের টিভির যে কলা কৌশলী আছেন সবাইকে আমার তরফ থেকে, দলের পক্ষ থেকে আপনাদের সালাম জানাচ্ছি, শুধু দর্শকদেরও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। রাজনৈতিক দলগুলো সবসময় চিন্তা করে যে নিজ নিজ এলাকায় কীভাবে উন্নয়ন করা যায়। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে অতীত সরকারে যারা ছিলেন বা তার পূর্বকালীন যে সরকারগুলো ছিলেন, সেই সরকার যারা প্রতিষ্ঠিত করছিলেন বা রাজনৈতিক দায়িত্বে ছিলেন তারা শুধু স্বপ্নই দেখে গেছেন, কিন্তু বাস্তবায়ন কোনো কিছু হয় নাই। পঞ্চগড় জেলায় একটা আধুনিক মেডিকেল প্রয়োজন। এখানকার মানুষ ঢাকা থেকে, রংপুর থেকে অনেক দূরে অবস্থান করে, সুচিকিৎসা পায় না। এবং এই পঞ্চগড় জেলা একটি অবহেলিত তৎকালীন সময় থেকে ছিল, বর্তমানেও আছে। এখানে এ কারণে আমাদের রাজনৈতিক নির্বাচনে ম্যানিফেস্টোটা হচ্ছে যে আমি একটু আপনাকে থামাই, আপনার কাছে আবারও আসবো। একটু ছোট করে আমি এখানে সুজনের যিনি প্রতিনিধি আছেন রফিকুল ইসলাম ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা তো নির্বাচন পর্যবেক্ষণ করেন, সামগ্রিকভাবে এখন পর্যন্ত আমরা নির্বাচনের যেটি জানি যে 21 দিন আগে কোনো ধরনের ভোট গ্রহণ, 21 দিন আগে কোনো ধরনের প্রচারণা করতে পারবে না রাজনৈতিক দলগুলো। কি দেখছেন মাঠে? নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে নাকি প্রচারণা চালিয়ে যাচ্ছে দলগুলো? বাংলাদেশ আজকে এখন টিকিট সবাইকে, শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই আমি। আচরণবিধি লঙ্ঘনের বিষয়টা হচ্ছে প্রার্থী তার জায়গা ভেদ করেই এরা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার বিষয়টা হচ্ছে তারা যদি নির্বাচনটাকে পরিচ্ছন্নভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে করতে চায়, যেটা আমাদের সুজনরা কাজ করি, সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুসরণ ও অংশীজনের যথাযথ ভূমিকা পালনের, এই মানদণ্ডর বিষয়টাই হচ্ছে। আপনার কাছে রফিক ভাই আমার একদম সুনির্দিষ্টভাবে প্রশ্নটি হচ্ছে, দলগুলো কি এখন যে আচরণবিধিতে নিষেধাজ্ঞা দেওয়া আছে যে এখন কারো কাছে ভোট চাইতে পারবে না, ভোটের আবেদন নিয়ে কি এখন এটা আমাদের দৃষ্টিতে পড়েনি, বিষয়টা নিয়ে এখনো যায়নি। তো সৌজন্য বিষয়টা সবারই সাথে দেখা সাক্ষাৎ করে এলাকা ভিত্তিক এসে এই সৌজন্যতা তারা চালিয়ে যাচ্ছে। জি, আমরা আরো কথা বলবো পঞ্চগড় জেলার নানা বিষয় নিয়ে। দর্শক, একটি বিরতি নেওয়ার সময় হচ্ছে, নিশ্চিত ভোটারের ইশতেহারের ছোট্ট একটি বিরতি। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত।
স্বাগত আরেকবার। দেখছেন ভোটারের ইশতেহার। আমরা আলোচনা করছিলাম পঞ্চগড় জেলার ভোটারের ইশতেহার নিয়ে। এই পর্বে আলোচনা শুরু করব, তবে তার আগে দেখছি দুইজন দর্শক আমার কাছে প্রশ্ন করতে চায়, বা দর্শকদের এখানে যারা অতিথি আছেন তাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চায়। আমরা চলে যাচ্ছি সরাসরি এই পাশের ভাইয়ের কাছে। আপনার নাম বলে একটু প্রশ্নটি করেন। আপনি আমি মোহাম্মদ আলামিন। আমি একটা জিনিস দেখে আসছি যে সরকার পতনের পর থেকে যে সমন্বয়ক এবং বিএনপি এবং অন্যান্য যে রাজনীতিবিদরা ছিল তাদের মধ্যে কিন্তু খুব একটা মিল ছিল, এবং এই সমন্বয়করা যখন একটা রাজনৈতিক দল করে তাদের বিএনপি এবং অন্যান্য দলদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়েছে, এবং সামনের দিনগুলোতে এদের কি বিরোধ থাকবে নাকি কমবে, এই প্রশ্নটা আমার। ওকে, আপনার প্রশ্নটি আমরা শুনলাম। আমরা এই পাশে একটু যাচ্ছি। আপনার কি প্রশ্নটি? আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আমার প্রশ্ন হলো, বিগত সরকার প্রতিবেশী রাষ্ট্র থেকে তৈরি করা চা পাতা আমদানি করে বাংলাদেশের চা শিল্পকে ধ্বংসের পথে নিয়ে গেছিল, এবং বিগত সরকারের যারা নেতৃত্ব দিতেন তারা সিন্ডিকেট করতো বাংলাদেশের ফ্যাক্টরিগুলোতে। আমাদের রাজনৈতিক নেতৃবর্গের কাছে আমাদের জানার বিষয় এবং চাওয়ার বিষয় যে তারা এসে কি বাংলাদেশে এই ধরনের কোনো সিন্ডিকেট করবে কিনা, এবং প্রতিবেশী রাষ্ট্র থেকে চা আমদানি করে বাংলাদেশের চা শিল্পকে ধ্বংসের মুখে নিয়ে যাবে কিনা। জি, ধন্যবাদ আপনাদেরকে। আমরা প্রশ্ন শুনছিলাম, দুজন দর্শক সারি থেকে দুজন আমাদেরকে প্রশ্ন করেছে। একজন রাজনৈতিক অনৈক্যের কথা বলেছে, আরেকজন সিন্ডিকেটের কথা বলেছে। সিন্ডিকেটের কথা বলতেই যখন প্রসঙ্গটি যখন আসলো, এখানে আসলে বালু পাথর সিন্ডিকেটের কথাও আমরা শুনতে পেয়েছি এলাকায় এসে। আমি একটু জহির ভাইয়ের কাছে জানতে চাই, আপনি এলাকার অনেক প্রবীণ একজন রাজনীতিবিদ, আপনার কাছে যদি সংক্ষেপে জানতে চাই যে আসলে এই বালু, চা পাতা, পাথর এসব সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ? বিসমিল্লাহির রহমানির রহিম। তার আগে আমি একটা কথা, এনসিপির যিনি নেতা আছেন উনি যে কথাটা বলছেন শুধু স্বপ্ন দেখাইছে। ব্যারিস্টার জমিউদ্দিন সরকার, মির্জা গোলাম হাফেজ, বিএনপি 5 বার ক্ষমতায় ছিল, স্বপ্ন দেখায় নাই, সব বাস্তবায়ন করছে। শহররক্ষাবাদ থেকে আরম্ভ করে ঘরে ঘরে স্কুল পর্যন্ত সবকিছু করছে। এটা স্বপ্ন নয়, এটা বাস্তবে আমরা পরিণত করছি। এখন যে সিন্ডিকেটের কথা বলছে, এটা আমি ব্যবসার সাথে জড়িত নাই। যারা ব্যবসার সাথে জড়িত তারা সিন্ডিকেট করে না কিভাবে করে, ব্যবসা করে, এটা তাদের। আমি জানি একটা সুন্দর ব্যবসা হচ্ছে, তাদের সঙ্গে কোনো স্থানীয় রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি এগুলোর কোনো বিষয় আছে কিনা? সিন্ডিকেট করার কারণে স্থানীয় লোকজন তাদের সাথে একটা বিরোধ হয়েছে, আজ পর্যন্ত আমি দেখিনি, চোখে পড়ে নাই। কাজে আমি মনে করি সিন্ডিকেট আছে কিনা এটা তারাই, ব্যবসায়ী মহল ভালোভাবে এটা জবাব দিতে পারবে। আমার চোখে পড়ে নাই এখন। জি, আমি জামাত ইসলামের যিনি ভাই আছেন দেলার হোসেন, আপনার কাছে একটু আসতে চাই। সিন্ডিকেটের কথা উঠলো, আমি জহির ভাইয়ের কাছে একই প্রশ্ন করেছি, আসলে সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করে? এখানে আপনাদের দলের কোনো প্রভাব প্রতিপত্তি খাটানো হয় কিনা? জি, ধন্যবাদ আপনাকে। সিন্ডিকেটের সাথে তো যারা যখন ক্ষমতায় থাকে তারাই বেশি জড়িত থাকে, এবং এখানে প্রশাসনকেও মাঝে মাঝে জড়ানো হয়। আমরা দেখেছি বিগত সরকারের আমলে চা পাতার দাম নির্ধারণ হতো জেলা প্রশাসকের অফিসে বসে, আর ওখানে নির্ধারণ হতো বাইর হয়ে আসলে আর সেই নির্ধারিত দাম কৃষক পেত না। তার মানে ওখানে বসে যারা নির্ধারণ করতো তারাই বাইরে এসে সিন্ডিকেট করে কৃষকদেরকে ঠকাতো। জি, একটু এনসিপির অ্যাডভোকেট নয়ন ভাইয়ের কাছে যাচ্ছি। নয়ন ভাই, সিন্ডিকেটের কথা উঠলো, নানাভাবে নানা জায়গায় আমরা তরুণদেরকে অনেক কিছুর সঙ্গে জড়িয়ে যাওয়ার কথা শুনছি। এখানকার পরিস্থিতি কি আসলে? আসলে সিন্ডিকেটটা তো একটু পদ্মার অন্তরালেই থাকে। যখন যে সরকার থাকে সেই সরকারের কিছু শৃঙ্খল লোকজন থাকে, বিশেষ সুবিধাবাদী শ্রেণীর লোকজন থাকে, তারা এটাকে কবজা করে একটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তো এখন তো নতুন সরকার আসে নাই, আর এখন আমরা নতুন কেউ সম্পৃক্ত আছে কিনা তাও বলতে পারবো না। তবে 5ই আগস্টের যে আন্দোলন, এরপরে সম্ভবত এই সিন্ডিকেট এটা ভেঙে গেছে। অর্থাৎ আমরা এখানকার যে এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে যে অন্যতম প্রধান যেই রাজনৈতিক দলগুলো আছে, এখন যে আলোচনা রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত এবং এনসিপি, আপনারা কেউই আসলে স্পষ্ট করে বলতে পারছেন না যে আসলে এখানকার পাথর, বালু কিংবা চা পাতার সিন্ডিকেটটা আসলে কে নিয়ন্ত্রণ করে। যাই হোক, এটিও আমরা জানার চেষ্টা করব। আমি একটু সুজনের যিনি প্রতিনিধি আছেন এই ভাইয়ের কাছে একটু যেতে চাই। ভাই, এই যে ভুট্টু ভাই, এখানকার যেই এখন যে আইনশৃঙ্খলা পরিবেশ দেখছেন, নির্বাচন পর্যবেক্ষক হিসাবে আপনার কাছে কি মনে হয় যে 12ই ফেব্রুয়ারি যে ভোট গ্রহণ হবে, এখানকার আইনশৃঙ্খলা পরিবেশ কেমন থাকবে? এখন কেমন আছে পরিবেশ? শান্ত জায়গা। এই আইনশৃঙ্খলা পরিস্থিতি পঞ্চগড়ের তেমন ব্যাঘাত সৃষ্টি হয়নি এবং উন্নত হয়েছে বলে তা নয়। কারণ 5ই আগস্টের পরে যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেসব ধরনের কাজ করার কথা, তারা এখনও নির্বিকার নীরব অবস্থায় আছেন। এরা সচল করতে গেলেই নির্বাচন কমিশনকে তার ক্ষমতা প্রয়োগের মাধ্যমে
এবং কাজ করতে হবে, মনিটরিং করতে হবে। মনিটরিংয়ের মাধ্যমে এদেরকে সচল করে সামনের নির্বাচনটাকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে কিভাবে মানদণ্ড করা যায় এবং সেই রূপান্তরে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে। পঞ্চগড়ের এখন বর্তমান যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে পঞ্চগড়ে যেহেতু হিমালয়ের শেষ প্রান্তে, ঠান্ডা মানুষ, ঠান্ডা লোক, ভদ্র সমাজের লোক, এরা কখনো উশৃঙ্খলতা করে না এবং শান্ত পরিবারের মধ্যেই ওরা নিজস্ব মতেই ঐক্যবদ্ধ থাকে। ধন্যবাদ আপনাকে। আমরা আশ্বস্ত হলাম আপনার কথায়। জহির ভাইয়ের কাছে আবারও একটু আসি। জহির ভাই, চায়ের অর্থনীতি, চা বাগানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এখানকার, এবং মানুষ অন্য শস্যের দিকে যাচ্ছেন। অন্য শস্যের কথাও যদি আমরা বলি যে এখানে যেই শস্য ভাণ্ডার আছে সেগুলো সংরক্ষণাগার নাই, ফলে এখানকার মানুষ যেই ফসল উৎপাদন করে তারা সেটা নিজেরাও সঠিক দামে বা কম দামে তারা সেটা ভোগ করতে পারছে না। কি উদ্যোগ নিয়েছে? আপনারা তো এখানে অনেকদিন ছিলেন, আপনাদের দল থেকে এমপি ছিল। চা বাগান ধ্বংস হয়ে গেছিল, চা বাগান এখন সুন্দর পথে, যাত্রা পথে শুরু করছে। আমাদের দিকে সাধারণত এই যে টমেটো একটা কাঁচা ফসল, টমেটো সংরক্ষণ করার মতন কোনো ব্যবস্থা নাই। টমেটো কিভাবে সংরক্ষণ, আম প্রচুর হয়, তারপর সেটা সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নাই। আখ আমাদের এদিকে হয়, কিন্তু চিনির কল আমাদের বন্ধ হয়ে গেছে। এই দায়িত্বগুলো নির্বাচিত সরকার যখন আসবে, এখন আমাদের দেশে কোনো সরকার নাই, আর নির্বাচিত সরকার ভোটের মাধ্যমে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, নিশ্চয়ই চিনির কল থেকে আরম্ভ করে শস্য ভান্ডার করবে ইনশাল্লাহ, দোয়া রাখেন। জি, আমি জামাতের পঞ্চগড় জেলা সেক্রেটারি দেলোয়ার কাছে আবার একটু আসি। সীমান্ত ঘেঁষা যে গ্রামগুলো আছে, আমরা নানা কথা শুনি যে এখানকার মানুষ ওপারের সিম ব্যবহার করে। ওপারের সিম ব্যবহার করার কারণে অপরাধের যেই প্রবণতা সেগুলা কেমন, এবং এখানে যেই চোরাচালান চক্রগুলোর কথা আমরা প্রায়শই শুনি, এখানকার পরিস্থিতিটা কেমন আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে বর্ডার ঘেঁষা গ্রামগুলিতে আপনি যা উত্থাপন করলেন এটা হয়, এবং এটা হয়ে আসছে, আমরা অবলোকন করছি। এটা বন্ধ করার জন্য আমাদের বর্ডার ফোর্স বিজিবি তাদেরকে আরও প্রশিক্ষিত করা হবে এবং করা প্রয়োজন। আমি পরিস্থিতিটার কথা জানতে চাচ্ছি যে আসলে পরিস্থিতিটা কি। এই যে সিম ব্যবহার করে এই পাড়ের অনেক মানুষ, আমি নিজে এসে শুনেছি কয়েকজন ওই পাড়ের সিম ব্যবহার করে। জি, ব্যবহার করে, এটা সত্য। আচ্ছা, ব্যবহার করে। এই পাশ থেকে একজন ভদ্রলোক, উনি একটা কিছু প্রশ্ন করতে চাচ্ছেন, আমি একটু ওনার কথাটা একটু শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রেজাউল করিম শাহিন, সাধারণ সম্পাদক, তেঁতুলিয়া উপজেলা বিএনপি। আমি আসলে এইখানে বিশেষ করে এই যে সিন্ডিকেটের যে বিষয়টা, যে সম্পর্কে আসলে কথাটা উঠে আসছেন, আমাদের এক ভাই বলছেন, আমি সিন্ডিকেট সম্পর্কে আসলে বলতে চাই যে চা শিল্পের যে বিষয়টা আছে, এই সিন্ডিকেটের যে কথা, এটা আসলে 5ই আগস্টের পূর্বে সিন্ডিকেট ছিল বলে আমরা মনে করি, কারণ তখন 10 থেকে 12 টাকা কেবলমাত্র চায়ের পাতার কেজি। আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হচ্ছে, আমি সিন্ডিকেটটা সম্পর্কেই বলতে যাচ্ছি যে তখন 10 থেকে 12 টাকা চায়ের পাতা ছিল। 5ই আগস্টের পরে কিন্তু যদি বর্তমান সময় পর্যন্ত ধরি, প্রায় 40 টাকা কিন্তু চায়ের পাতার কেজি। তো নিশ্চয়ই বর্তমান সময়ে সিন্ডিকেট নেই বলেই আমরা মনে করি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পাথর এবং বালি শিল্প নিয়ে যে কথাটা হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে, এটারও সিন্ডিকেট নিয়ে কথা হয়। আসলে এই সিন্ডিকেটের সঙ্গে কোনো ব্যবসায়ী সম্প্রদায় এই উপজেলা, বিশেষ করে তেঁতুলিয়া উপজেলার, আমার মনে হয় যে আমরা কেউ সম্পৃক্ত না, বা এই উপজেলার মানুষ সম্পৃক্ত না, যেহেতু এইটা টোটাল হ্যান্ডেল করে পঞ্চগড় জেলা পাথর বালি 3 সমিতি যৌথ ফেডারেশন। এইটার আওতায় ওনাদের 6টা সমিতি রয়েছে তেঁতুলিয়া এবং পঞ্চগড় মিলে। তারা কিন্তু এটা সরকারের কাছ থেকে ইজারা নেয়, এই ইজারা সত্ত্ব হিসেবে তারা পরবর্তীতে ট্যাক্স তোলে। তো এই জন্য আমরা মনে করি কিন্তু আসলে সিন্ডিকেট এটার মধ্যে নেই, এবং কোনো সাধারণ ব্যবসায়ী এটার সঙ্গে সম্পৃক্ত না। এর পাশাপাশি না, সাধারণ ব্যবসায়ী বলতে ব্যবসায়ী তো একটা শ্রেণী আছে, ব্যবসায়ীদের সঙ্গে শ্রমিকরা আছে। আর আমি বলতে চাই যে আমরা যেহেতু বিএনপি রাজনীতি করি এবং সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন, বিশেষ করে আমি তেঁতুলিয়ার কথা যদি বলতে চাই, তাহলে আমাদের যিনি নেতা রয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, তার নির্দেশনা একটা রয়েছে আমাদের প্রতি, বিশেষ করে যে এই সমস্ত সিন্ডিকেট যদি কেউ তৈরি করতে চায় সেটা যেন যে কোনো সময় আমরা ভেঙে দিতে পারি, এবং সেটার প্রত্যাশা আমরাও করি এবং আমাদের নেতাও করেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি সর্বশেষ প্রশ্নটি করব এনসিপির নয়ন ভাইকে। নয়ন ভাই, যেই কথাটি বলা হচ্ছে, ভাই দাবি করেছেন যে সিন্ডিকেট নাই, আসলে এখানে আসার পরে সবচেয়ে বেশি আমরা সিন্ডিকেটের কথাই শুনেছি। এই জন্য আজকে ভোটারের ইশতেহার নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম, সিন্ডিকেটের প্রসঙ্গটাই বারবার চলে আসছে। আমরা দেখেছি আপনাদের এই পঞ্চগড় জেলার একজন নেতা, যিনি এনসিপির শীর্ষ নেতা, তিনি সিন্ডিকেট নিয়ে স্পষ্ট করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ট্যাগ করে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। আসলে কি সিন্ডিকেট নাই? আপনাদের দলের পক্ষ থেকে যে সিন্ডিকেটের অভিযোগগুলো নানা সময় উত্থাপন করা হতো, একদম সংক্ষেপে জানতে চাই, আপনারা কাদেরকে ইঙ্গিত করে সেই কথাগুলো বলেছেন?
সিন্ডিকেট আসলে হচ্ছে কি মানে শক্তিশালী না হলে সিন্ডিকেট করা সম্ভব হয় না। যখন যে দল সরকার গঠন করে সেই সরকারি দলেই বলা হয়েছে যে উচ্ছৃঙ্খল লোকজন বা সুবিধাবাদী লোকজনরা এই সুযোগটাকে ব্যবহার এখন করে। তো অন্তর্বর্তী সরকার, এখন এই অন্তর্বর্তী সরকারের কালীন অন্তর্বর্তী সময় আমরা- সরকারের তো ঘনিষ্ঠ বলা হয় আপনাদেরকে। হ্যাঁ, না, অন্তর্বর্তী সরকার আসার পরে এই সিন্ডিকেটের যে মানে ইয়েটা ছিল, প্রভাবটা ছিল, সেই প্রভাবটা খর্ব হয়ে গেছে এবং আপাতত নাই বললেও চলে। অনেক ধন্যবাদ আপনাদের। পদ্মার অন্তরালেই আছে, আবার যদি কোনো রাজনৈতিক দল গঠন সিন্ডিকেট করে আছে, সে- পর্দার অন্তরালে আছে আপনারা পর্দার- বলতে চাচ্ছেন। আপনার অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। একই সঙ্গে আপনারা যারা দর্শক সারিতে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের ভোটারের ইশতেহারের আয়োজন। আগামীকাল যাব আমরা অন্য কোনো জেলায়, কথা বলবো অন্য কোনো জেলার ভোটারের সঙ্গে, সেখানকার রাজনীতিবিদদের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।